আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আমার আপুদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, তো এখানে আমি পরোটার জন্য ডোটা করে রেখেছি। আর এই যে চা তৈরি করব, এখানে চায়ের জারটা রিফিল করে নিচ্ছি। মাঝে মাঝে আমার ছোট্ট মনটা অনেক কিছুই চায়, তো সব কিছু তো আর মনের মতন করতে পারি না। তো অল্প হলেও মনকে সান্ত্বনা দিই কিছু করে। তো অনেক দিন ধরে চাচ্ছিল মনটা যে একটু চা তৈরি করি, তো চা খাবো। তো আমি কিন্তু চা পান করি না, এখন থেকে চা পান করব সেই সিদ্ধান্তটা নিয়েছি। আর এই যে চায়ের জারটা কিন্তু রিফিল করে নিয়েছি। চা তৈরি করি আর নাই করি, চায়ের প্যাকেট কিন্তু বাসায় থাকে। বিশেষ করে আমি গাছে দিয়ে থাকি মাঝে মাঝে। এই যে চায়ের প্যাকেট দেখছিলাম যে একটা রয়ে গিয়েছে, ভেবেছি যে এখন থেকে আমি চা তৈরি করব। সামনে তো শীত আসছে, তাছাড়া জারে যে আমি চা পাতাগুলো ঢেলে নিয়েছি, তো এরকম কিন্তু প্রতিনিয়ত করি। তবে হয় কি, পরবর্তীতে সেই পাতাগুলো গাছের গোড়ায় দিয়ে দেই। তো এখন ভেবে নিয়েছি এই যে জারে যে চা পাতাগুলো ঢেলে নিয়েছি, সবগুলো পাতা দিয়ে আমি চা তৈরি করে ফেলবো। তো এখানে আমি পরোটা তৈরি করে নিচ্ছি, সেই সাথে চুলায় আমি চাটা বসিয়ে দিব। তো এখানে কেতলিটা ব্যবহার করছি, তো এটা মাঝে মাঝে ব্যবহার করা হয় চা তৈরি করার ক্ষেত্রে। তো খুব বেশি ভালো লাগে এই কেতলিটা দিয়ে চা তৈরি করা। একজনের জন্য বা দুজনের জন্য খুব ভালো করে চা তৈরি করা যায়। আমার প্রিয় আপুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরই মাঝে আমি পরোটাগুলো বেলে ভাজ করে নিয়েছিলাম, তারপরেই তো আবারও বেলে নিয়েছি। যখন পরোটার ডোগুলো করছিলাম তখন পানিটা পরিমাণে বেশি হয়েছে, এই জন্য পরোটার ডোটাও বেশি হয়েছে। 4টা পরোটা হবে, তো ভেবেছি যে এখান থেকে 2টা পরোটা ভেজে নিব আর 2টা আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। বাসায় লোক সংখ্যা কম থাকলে যা হয়, আমরা 2টা পরোটা হলে খুব ভালোভাবে হয়ে যায়। এখানে আমি 2টা পরোটা বেলে নিয়েছি, তো ভেজে নিব। আরও 2টা বেলার বাকি আছে, তো সেটা পরবর্তীতে বেলে নিব যখন হাতে সময় পাবো। আগে তো সকালে নাস্তাটা রেডি করে নিই। তো এখানে পানিটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে, তো আমি কিছুটা সময় জাল করে নিয়েছি। এখন চা পাতা দিয়ে দিচ্ছি। খুব ভালো চা তৈরি করতে পারি না, তবে যেটুকু পারি, যেটুকু ভালো হয় আমাদের জন্য চলে যায়। এখানে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো আমার আপুরা আমাকে কমেন্ট করে জানাবেন যে ভয়েসে কোনো সমস্যা হচ্ছে কি না। যখন দিচ্ছিলাম তখন তো ঠিকই আছে, তবে পরবর্তীতে যখন আমি ভয়েসটা শুনছিলাম তখন দেখছিলাম যে মাঝে মাঝে বেঁধে যাচ্ছে বা আটকে যাচ্ছে কথাগুলো। তো একবার হলে দ্বিতীয়বার হচ্ছে না এই সমস্যাটা। তো ভিডিও আপলোড দেওয়ার পর এই সমস্যাটা হচ্ছে কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন। গত ভিডিওতে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছিলেন ভিডিওতে ভয়েস আটকে গিয়েছে। তো আমি জানি না সবার ক্ষেত্রে এরকম হচ্ছে কি না, আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব বেশি ভালো হয়। পরবর্তীতে সমাধান পাই কি না সেটাও দেখে নিব। তো এদিকে আমি চাটা কিছুক্ষণ জাল করে নিয়েছি, এরপর পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি। তো আরও কিছুক্ষণ জাল করে নিব। এখানে আমি আরও একটা পরোটা ভেজে নিচ্ছি। গত ভিডিওতে আমার অনেক আপুরা আমার মায়ের খোঁজ নিয়েছেন, আন্টি কেমন আছে সেটাই জানতে চেয়েছেন, অনেকেই জিজ্ঞেস করেছেন। তো সবার নাম আর বলছি না। আমার আম্মু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আপনারা যে আমার আম্মুর কথা মনে রেখেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা আমার অনেক বড় পাওয়া। এই ব্যস্ত জীবনে সবাই যে সবার কথা মনে রাখে সেরকমটা নয়, যারা যাদের ভালোবাসে তাদের কথাই মনে রাখতে পারে বা মনে থাকে। তো আমার এক আপু বলছিলেন যে খালামণি কেমন আছে, তো এখন ভালো আছে কিনা, সুস্থ আছে কিনা। তো আমি ভাবছিলাম যে আপুটা খালামণি বলেছে আমার আম্মুকে। কিছু কিছু কমেন্ট পড়ে নিজেকে খুব বেশি ভাগ্যবান মনে হয়। অনেক 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 ভালোবাসা, অনেক দোয়া মন থেকে আমার আপুদের জন্য। তো এদিকে যেই পরোটাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো রেখে দিলাম। বক্সে কীভাবে রেখেছি আমার আপুরা তো দেখতে পেয়েছেন। প্লাস্টিকের যে পেপারগুলো থাকে সেগুলো আমি বক্সের সাইজ করে কেটে নিয়েছিলাম। সেগুলো আমি রুটি, পরোটা এগুলো সংরক্ষণ করার ক্ষেত্রে ব্যবহার করি। নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, এভাবে 2 থেকে 3 দিন খুব ভালো থাকবে। আর যেহেতু পরোটা তৈরি করে নিয়েছি, তো সকালের নাস্তায় আজও পরোটা, কাল আর এভাবে পরোটা ভাজা হবে না। আমার আপুদের তো বলি আমি প্রতিদিন একই নাস্তা তৈরি করি না। এই তো সংসারের কাজকর্ম করতে লেগে পড়েছি। তো এখানে খাটটা অনেক বেশি ময়লা পড়েছিল, তো সেটা ক্লিন করে নিচ্ছি। শুকনা কাপড় দিয়ে ফার্নিচারগুলো ক্লিন করা হয়, তো সেটাই করে নিচ্ছি। তো শুধু কি ফার্নিচার ক্লিন করছি, এই যে জানালার সাইড দিয়েও কিন্তু অনেক বেশি ময়লা এসেছে, এগুলো মুছে নিচ্ছি।
দেখা যায় কি যে একটা কাজ করতে গেলে আমি তো আরও 10টা কাজ বের করে ফেলি। সমস্যা তো সেটা না, তবে কাজটা কিন্তু আমার তখনই করতে হয়, না হলে মানসিক শান্তি পাই না আমি। এখানে আমি বেডশিটটা সুন্দর করে তুলে ফেলেছি। এখন এখানে উপরের যেই তোশকটা ছিল সেটা খুব ভালো করে ঝেড়ে নিয়েছি। আর এই যে এখানে নতুন একটা চাদর বিছিয়ে নিচ্ছি। বাসায় যে সেকেন্ড বেডরুম বা গেস্ট রুমটা আছে সেটা খুব বেশি গুছিয়ে গাছিয়ে রাখা হয় না, যেটুকু গোছানো হয় নিজেদের জন্য আর কি। তবে যখন মেহমান আসে বা শুনতে পাই যে বাসায় কেউ আসছে, তখন তো নিজেরা যেভাবে থাকি সেভাবে রাখা হয় না, মেহমানদের জন্য খুব সুন্দরভাবে গুছিয়ে ফেলি। এখন এই যে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। আমার আপুর আবার ভাববেন না যে মেহমান আসছে, নিজের মনের প্রশান্তির জন্যই কিন্তু গুছাচ্ছি। যার যেই কাজগুলো করে মানসিক প্রশান্তি মেলে তার সেই কাজগুলোই করা উচিত। আমার এখানেই মানসিক প্রশান্তি মেলে, সংসারের কাজকর্ম করা, ঘরের কাজকর্ম করা। অনেক আপুরা কমেন্ট করেন আপু একা হাতে এত কাজ করেন তো হেল্পিং হ্যান্ড ছাড়া। তো আসলে হয় কি যে হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করালে মনের যে একটা শান্তি সেটা মিলে না। নিজের কাজ নিজে করতেই পছন্দ করি। কুশন দুইটা এভাবেই পড়ে রয়েছে, তো কোনো কাজে লাগছে না। ভাবলাম আজ যেহেতু বেডরুমটা গুছিয়ে নিচ্ছি তো ব্যবহার করে ফেলি না। কুশন থেকে কুশন কভারটা একটু বড় হয়, তো এখন আর ম্যাশিংয়ে বসতে ইচ্ছা করছে না। হাতেও সময় নেই, যেহেতু বেডরুমটা সুন্দর করে গুছাতে হবে, অনেক কাজ আছে। তো দেখা যায় যে এইটুকু কাজ করছি 12-13 মিনিটের একটা ভিডিও, তবে সময় কিন্তু অনেক লাগে। ভিডিও করতে গেলে তো সময়টা আরও বেশি লাগে। তো এখানে এভাবেই সাজিয়ে নিচ্ছি। আর এই যে কাঁথাটা, এটা আমার আম্মু নিজে হাতে সেলাই করেছেন। তো কাঁথাটা দেখলে মনে পড়ে যে একটা সময় নিজের মা কত সুন্দর করে সেলাই করতেন, এখন চোখেই দেখে না। দেখা যায় কি যে সেলাই মেশিনে যে সেলাই করবেন সেটাও পারে না। আর এই যে কাঁথাটা যে সেলাই করেছেন, হাতে সেলাই করেছেন, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জানি না ভিডিওতে কতটুকু বোঝা গিয়েছে। কাঁথাটা দেখে একদম নিখুঁত সেলাই, চিকন সুতা দিয়ে একদম ছোট ছোট করে সেলাই করা, খুব সুন্দর দেখতে। তো এখানে কোরআন শরীফের যে স্ট্যান্ডটা রয়েছে এটাতে কিন্তু 2টা জায়নামাজ রাখা যায়, তো 2টা রাখি, তবে এক জায়গাতেই রাখি। এখানে 2টা হ্যাঙ্গিং করার জন্য রড ঝুলিয়ে দিয়েছিল, তো একটা কিন্তু আমি বেঁধে রেখেছি। তো খুব বেশি ময়লা পড়েছে, তো এগুলো আমি মুছে নিচ্ছি। কোরআন শরীফের সেলফ যেহেতু, এই জন্য আমি এখানে ভিজা টিস্যু ব্যবহার করেছি। আর একটা যে হ্যাঙ্গিং আছে এখানে কালো সুতা দিয়ে বেঁধে রেখেছি, দেখে বোঝার উপায় নাই যেহেতু কালো সুতা ব্যবহার করেছি। কোরআনের পাশে আমি একটা ফুল দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য, সেই সাথে এখানে কোরআনের কিছু লেখা আয়াত রয়েছে সেটা দিয়েছি, একটা বাটারফ্লাই। তবে সেখানে কিন্তু চোখ বা নাক মুখ এগুলো কিছুই নেই। তো আমি কিন্তু এই বিষয়ে খুব বেশি সতর্ক থাকি। বাসায় পুতুল তো রাখি না, যদিও থেকে থাকে সেটা কিন্তু সামনাসামনি কখনোই রাখি না। অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, আমাদের সবার উচিত নিজের জায়গা থেকে নিজের ধর্ম মেনে চলা। বেডের উপরে আমি একটা অলমেন্ট দিয়েছি, তো একটাই দিয়েছি ছোট দেখে, তো সেটাই কিন্তু অনেক বেশি ময়লা ছিল, তো আমি সেটা ক্লিন করে নিয়েছি। বেডের একদম কোণাতে আমি ম্যাক্রোমের একটা পাখির বাসার ভিতর মানি প্ল্যান্ট গাছ রেখেছি। মানি প্ল্যান্ট যেহেতু পানিতে ভালো হয় সেই জন্য পানিতেই রেখেছি। গাছের গোড়ার মাটিটা খুব বেশি শুকনা ছিল, সেই জন্য একটু পানি দিতে চেয়েছিলাম, তো আলিফ সোনা নিজেই দিবে, তো সে কাজটা নিজেই করেছে। গাছের যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোর আগাগুলো শুকিয়ে গিয়েছে, সেগুলো কিন্তু ছিঁড়ে দিয়েছি। ঘরের এক কোণায় একটু পরিবর্তন করলে সেই কোণাটার দিকে সবসময় মনে হয় যে তাকিয়ে থাকি, খুব বেশি ভালো লাগে। একঘেয়েমি থাকে যে একই রকম থাকতে থাকতে, তো সেটা কিন্তু দূর হয়। অড্রপের উপরে যে কাগজটা ছিল সেটা তুলে নিয়েছি, সেই সাথে কাপড়টাও তুলে নিয়েছি। অড্রপটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। তাছাড়া আলমারি রয়েছে কিন্তু সাইডে, তো সেটাও কিন্তু মুছে নিয়েছি। আর এই যে কাপড়টা, এটা কিন্তু আমি সেলাই করে এবং হাতে সেলাই করেছি। তো আমি প্রথমবার কুশি কাটার কাজটা করেছি। সাদা সব সময় ভালো লাগে যেখানেই দেওয়া হোক না কেন, তো এখানে সাদা একটা কাপড় বিছালে ভালো লাগতো, তবে এখানে আমি হালকা কাঁচা হলুদ কালারটা নিয়েছি, দেখতে কিন্তু সুন্দর লাগছে। সেই সাথে আমি এখানে লাল সুতাটা ব্যবহার করেছি কুশি কাটার কাজ করার জন্য। প্রথমবার করেছি, যেরকমই হোক না কেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুশি। আর এই যে জুয়েলারি বক্স, এর ভিতরে আমি রেখেছি আলিফের বাবার প্রয়োজনীয় জিনিস রয়েছে, চিরুনি, সেই সাথে একটা ক্রিম রয়েছে এবং নীল কাটার। দেখার সৌন্দর্যের জন্য পাশে আমি একটা ফুল রেখেছি, সুন্দর লাগছিল দেখতে। বক্সটার মাঝে এখন অল্প কয়েকটা জিনিস আছে, যদি আলিফের বাবা বাসায় আসেন বা থাকেন তো 1000টা জিনিস জমা হয়ে যাবে, ওষুধ থেকে শুরু করে আরও অনেক কিছু। তো এখানে আমি জানালাটা ক্লিন করে নিয়েছি। জানালার ভিতরে অনেক বেশি মাকড়সার বাসা ছিল, শলার ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে কাপড় দিয়ে কিন্তু মুছে নিয়েছি।
এখানে এরিকা পাম গাছটা রাখলে খুব বেশি ভালো লাগে দেখতে, তো এখানে রাখি। গাছটা এখানে রাখলে সুন্দর হয়। যখন বাসা থেকে বেড়াতে গিয়েছিলাম তখন সব গাছগুলো বেলকুনিতে রেখে গিয়েছিলাম, সেভাবে আছে। তো একটু একটু করে গাছগুলো আবার রুমে নিয়ে আসবো, গুছিয়ে নেব নতুন করে। তো এই তো অনেকটা গুছিয়ে নিয়েছি। আর এই যে এখানেও একটা গাছ রেখে দিলাম, এই গাছটাও খুব বেশি পছন্দ আমার, নতুন করে লাগিয়েছি। এইটুকু হয়েছে, তো আস্তে আস্তে কিন্তু বড় হবে, দেখতে তখন আরো বেশি সুন্দর লাগবে। আপুরা যদি নামটা জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, নামটা আমার জানা নেই। রুমটা কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। তো আপনারা তো দেখেছেন কিভাবে গুছিয়েছি। তো রুমে কিন্তু খুব বেশি জিনিসপত্র নেই, যেটুকু জিনিস আছে তো সেই অল্প স্বল্প জিনিস দিয়ে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এই যে স্নেক প্ল্যান্ট গাছটা, এটা আমি রুমের দরজার সামনে রেখেছি। তো দরজার পাশে রাখা যেত ওয়ারড্রোবের সাইডে, তবে দরজাটা খুলতে সমস্যা হবে, এই জন্য আমি বাইরেই রাখি। বাসা গোছাতে আমার বরাবরই ভালো লাগে, আরও বেশি ভালো লাগে যখন গুছিয়ে ফেলি। মনের প্রশান্তি সেই সাথে চোখের প্রশান্তি। বেডরুমটা গুছানোর পর আমার কাছে অসম্ভব রকমের ভালো লাগছিল। আমার আপুরা কমেন্ট করে জানাবেন কিরকম লাগছে। আপনাদের সম্পূর্ণটা আবার ভালো করে দেখিয়ে দিলাম। রুমের সাথে আমার ছোট্ট একটা বেলকনি বাগান রয়েছে। তো দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। খুব বেশি তাড়াহুড়া করে রান্নাটা করছি। দুপুরের আজান দিয়ে দিয়েছে, জোহরের আজান। রান্নাঘরে যত দেরি করে আসি না কেন, আমি 2টার ভিতরে রান্না কমপ্লিট করার চেষ্টা করি। 2টার পরে আমার রান্নাঘরে থাকতে ইচ্ছাও করে না, ভালো লাগে না। কাজ করি তবে সময় মেপে। তো আমি খুব তাড়াহুড়া করে পেঁয়াজগুলো ছুলে কেটে নিয়েছি, সেই সাথে মাংসগুলো কেটে আমি ক্লিন করে নিয়েছি। তো এখন মাংসটা প্রেসার কুকারে রান্না করে নিব। মাংস দিয়ে আজ খিচুড়ি রান্না করব। তো মাংসটা আমি অনেক আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, মানে ডিপ ফ্রিজ থেকে পানিতে ভিজিয়ে তারপর রুমটা গুছিয়ে নিয়েছি। তাছাড়া এই যে মশলাগুলো, এগুলো কিন্তু ফ্রিজে ছিল। বরফটা যেহেতু ছেড়ে গিয়েছে এই জন্য কাজটা করতে আমার সুবিধা হয়েছে, অল্প সময়ের ভিতরে রান্নাটা শেষ করতে পেরেছি। তো এখানে মাংস কষানোর জন্য সব কিছু দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, আদা, রসুন, জিরা বাটা। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে মাংসগুলো দিয়ে আমি কিছুটা সময় কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে অল্প সময় কষিয়ে নিব, তারপর পানি দিয়ে কয়েকটা সিটিতে নিব। যেহেতু খিচুড়ি রান্না করছি অল্পই মাংস নিয়েছি, ছোট করে কেটে নিয়েছি এবং চর্বিযুক্ত মাংসটা নিয়েছি। আমার প্রিয় আপুরা, জানি না এখন আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন তাহলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিও দেখছেন এখনও অবশ্যই ভালোবেসেই দেখছেন, তাই না? এখানে মাংসটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই তো আমি আরও কিছু পেঁয়াজ এবং রসুন কেটে নিয়েছি। পাতিলে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজ এবং রসুনটা ভাজতে দিয়ে দিয়েছি। তাছাড়া আমি 2টা তেজপাতাও দিয়ে দিয়েছি। সময়ের এত অভাব, দেখুন এখনও কিন্তু চালটা ধুয়ে নেইনি। তো সব সময় যে একেবারে গুছিয়ে গাছিয়ে তারপর চুলায় রান্না বসাই সেরকমটা কিন্তু নয়। এই যে এখানে মশলাটা কষিয়ে নিব, অন্যদিকে চালটা ধুয়ে নিব। তো পেঁয়াজটা ভেজে নিয়েছি, এরপর এখানে দিয়ে দিয়েছি গুঁড়া মশলা, দিয়েছি বাটা মশলা, তো দিয়েছি এলাচ, দারচিনিও দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। তো এই তো এখন এটা ভালো করে কষিয়ে নিব, অন্যদিকে চালটা ধুয়ে নিব। ভাতের চাল এবং পোলার চাল 2 ধরনের চালই নিয়েছি। এখানে আমি 3 ধরনের ডাল নিব, মুগ ডাল নিয়েছি এবং মসুর ডাল, বুটের ডাল। তো এটা বুটের ডাল না, হয়তো ছোলার ডাল, কারণ ছোলার খোসা রয়েছে। তো ছোলার ডাল, বুটের ডাল 2টা কিন্তু আলাদা, তবে হয়তো দেখতে একই রকম। গত ভিডিওতে খিচুড়ি রান্না দেখিয়েছি, আজও দেখাচ্ছি। তবে এই যে 2 দিনের ভিডিওর মাঝে কিন্তু অনেক দিনের গ্যাপ রয়েছে। এই তো আজ দুপুরে খিচুড়ি রান্না করছি। চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন চালটা খুব ভালো করে ভেজে নিব। মশলাটা কিন্তু পুড়ে যায়নি, চুলার আঁচ কমিয়ে তারপর মশলাটা কষিয়ে নিয়েছি। এই তো এদিকে মাংসটাও হয়ে গিয়েছে, কুকারের ভিতরে যে বাতাসটা ছিল সেটা বের হয়ে গিয়েছে। তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। রান্নার জন্য মশলা তো সবসময় রেডি থাকে, তবে সবজি কাটতে কিন্তু সময় লাগে। আজ যেহেতু সবজি কাটতে হয়নি তো সময়টাও লাগেনি, এই জন্য রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। এই তো এখানে মাংসটা দিয়ে দিয়েছি। এখানে মাংসটা দেওয়ার পর ভাবছিলাম যে আসলেই কি হবে পাতিলে, তো চালটা মনে হয় ভালো করে ফুটবে না। পাতিল অনুযায়ী চাল ডালের পরিমাণ বেশি হয়ে গিয়েছে। পরবর্তীতে দেখলাম যে না, ঠিক আছে, একদম পাতিলের সমান সমান হয়েছে। এই তো পানিটা ফুটে গিয়েছে। এরপর আমি কম আঁচে ঢাকনা দিয়ে রান্না করে নিব। সুন্দরভাবে পানিটা শুকিয়ে যাবে আর খুব সুন্দরভাবে চাল ডাল 2টাই সিদ্ধ হয়ে যাবে।
ছোলার ডাল যেহেতু দিয়েছি এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হবে, ভয়ের কোনো কারণ নেই। এখানে পানিটা শুকিয়ে গিয়েছে, তো আমি আরও কিছুক্ষণ নেড়ে দমে রেখে দিয়েছি। এদিকে আমি শসা এবং লেবুটা কেটে নিব। তো শসাটা ছুলে নিয়েছি, সেই সাথে লেবুটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন কেটে নিব, তবে চপিং বোর্ড আর বের করছি না, আজ এভাবে কেটে নিব। বৃষ্টি হলে খিচুড়ি ভালো লাগে, যখনই বৃষ্টি হয় তখনই খিচুড়ি রান্না করা হয়। আজ খিচুড়ি রান্না করেছি, তবে বৃষ্টি নেই, রোদও নেই, মেঘলা আকাশ। এখানে আমি শসা কেটে নিয়েছি, সেই সাথে লেবুটা কেটে নিয়েছি। তো সহজভাবে অল্প সময়ের ভিতরে আমি সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, সেই সাথে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। এখন খাবার পরিবেশন করব। তো গরম গরম খিচুড়ি আমি বাটিতে তুলে নিচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।